হ্যালো, আমি লালটু রানা। আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর অঙ্কগুলি এক্স ধরে করব। তবে এই অঙ্কগুলিকে অনুপাত ধরেও করা যায়, যে ভিডিওগুলি আমি করে ফেলেছি। তো সেই ভিডিওটি দেখার জন্য দেখবে এরকম জায়গায় একটা ভিডিও আসবে, সেই ভিডিওটাই ক্লিক করে দেখে নেবে। তো দেখো, প্রথমের কি অঙ্কটি বলেছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? তো এখানে গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 6,500 জন। এই 6,500 জনের মধ্যে 4:1 এই অনুপাতে আছে স্বাক্ষর এবং অক্ষর। এটা কিন্তু 4 জন স্বাক্ষর আর 1 জন অক্ষর পরিচয়হীন, এটা কিন্তু নয়। তো যদি আমি এক্স ধরে করি তো কিভাবে করছি দেখো। তো এখানটায় লিখব যে ধরি রসকুন্ডু গ্রামে স্বাক্ষরের সংখ্যা 4x জন। এই যে আনুপাতিক ধ্রুবক, অর্থাৎ এক্স হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক, এই সংখ্যাটির সঙ্গে যখন আমি এক্স গুণ করে দেব তখনই সেটা কি জনে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্বাক্ষরের সংখ্যা হচ্ছে 4x জন আর অক্ষর পরিচয়হীনের সংখ্যা হচ্ছে x জন। তো x জন কেন করা হলো দেখো এখানে, যে এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা x জন, তাহলে x তার মানে কি হচ্ছে এখানে 1 গুণিত x, যেহেতু এখানে 4-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 4x আর 1-এর সঙ্গে x গুণ করলে কি হবে, শুধুমাত্র xই হবে। এই জন্য করা হলো x জন। এবারে কি বলা হয়েছে দেখো, এবারে বলছে গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন। আর আমাদের হিসাবে গ্রামের মোট জনসংখ্যা কত হচ্ছে, আমাদের হিসাবে হচ্ছে স্বাক্ষরের সংখ্যা বেরিয়েছে 4x জন আর অক্ষর পরিচয়হীনের সংখ্যা বেরিয়েছে হচ্ছে x জন। তাহলে আমি এখন এই দুটোকে যদি আমি যোগ করি, অর্থাৎ এই দুটোকে যোগ করলে কি পাবো, এখানে গ্রামের মোট জনসংখ্যা পেয়ে যাব। তো গ্রামের মোট জনসংখ্যা পেয়ে যাব, সেটাই করা হয়েছে। এবারে 4x-এর সঙ্গে আমার যদি x যোগ করি, আর যেহেতু এটা শর্তানুসারে তাহলে এখানে বা লিখতে হবে। তো 4x-এর সঙ্গে যখন x যোগ করব তাহলে 4x, আচ্ছা এক্সের আগে কিছু না, মানে আমি 1 ধরতে পারি, তাহলে 4 আর 1-এ 5। এবারে আমি 4-এর সঙ্গে যদি x যোগ করি কি হবে, 4x আর 1x-এ কত হয়, 5x। তাহলে এই 5x সমান হচ্ছে 6,550। এখানে কিন্তু আর জন লেখা যাবে না। তো বা আমি এখানে এক্সের মান বের করব। তো x সমান 6,550, যেহেতু এক্সের সাথে ছিল 5 গুণ সম্পর্কে, তাহলে এখানে নিচে হবে ভাগ সম্পর্কে, তার জন্য ভাগ। এবারে উপর নিচে কাটাকাটি করতে হবে, বা x সমান 5-এ কত, 5 13 65, তাহলে এখানে 13 আর এখানে 5 10-এ 50, তাহলে কত হলো 1310। তাহলে x সমান হলো 1310। আমাদের কি চেয়েছিল, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীনের সংখ্যা কি। তো আমি এখানে রসকুন্ডু গ্রামের স্বাক্ষরের সংখ্যা কত ধরেছিলাম, 4x। তো এখানে আমি 4 করতে 4 আর এখানে x-এর মান কত বেরিয়েছে, x-এর মান 1310, তাহলে 4 গুণিত এখানে 1310 লিখে দিতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে 10-এর সঙ্গে 4 গুণ করলে 10 4-এ 40 আর এখানে 13-এর সঙ্গে 4 গুণ করলে 13 4-এ 52। তো এই গুণটা তখনই এরকম 10 4-এ 40 করা যাবে, এটা যতক্ষণ 2 অঙ্কের সংখ্যা থাকবে, অর্থাৎ 99 পর্যন্ত করা যাবে, 100 হয়ে গেলে কিন্তু হবে না। তো দেখো তাহলে এখানে কত হলো, এখানে হচ্ছে এক্সের এখানে 4x, অর্থাৎ স্বাক্ষরের সংখ্যা কত হলো, স্বাক্ষরের সংখ্যা হলো 5240। তো এখানে লিখবে যে অতএব নির্ণেয় রসকুন্ডু গ্রামের স্বাক্ষরের সংখ্যা হলো 4x সমান, মানে এই লাইনটা পুরোটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আর লিখছি না, এখান থেকে বুঝে নাও। তাহলে রসকুন্ডু গ্রামের স্বাক্ষরের সংখ্যা এইটা লিখবে, লেখার পরে 4 ইন্টু এক্সের মান এই যে 1310 বেরিয়েছে, এখানে 1310 লিখবে, সমান হবে 5240। আরেকটা কী চেয়েছিল, আরেকটা চেয়েছিল যে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, আর এখানে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা x ধরেছি, আর x-এর মান কত 1310। তাহলে অতএব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা x-এর জায়গায় শুধুমাত্র এখানে 1310 লিখে দিবে। তাহলে এখানে গ্রামের যে মোট জনসংখ্যা বলেছিল এই যে 6,550 জন, তাহলে আমরা যদি এই দুটোকে একসাথে যোগ করি 5240 আর এখানে 1310, দেখবে টোটাল হবে 6,550। তাহলে এখানে 0 আর 0 যোগ করলে হচ্ছে 0 3, এখানে 1 আর এখানে 4, তাহলে 1 আর 4-এ কত, 1 4-এ 5, এখানে 3 আর এখানে 2, তাহলে 3 আর 2-এ কত, 3 2-এ 5 আর এখানেও 1 আর এখানেও 5, তাহলে 5 1-এ কত, 5 1-এ 6, দেখো 6,550 জনই হচ্ছে। আর এখানে একটি কথা অবশ্যই লিখতে হবে যে x হলো আনুপাতিক ধ্রুবক এবং x নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যে এই এক্সটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক, মানে অনুপাতের সাথে গুণ করা হয়েছে, এবং এই যে x-এর মান 0 হবে না। তো যদি 0 হয়, দেখো এখানে কি ধরেছি, ধরি স্বাক্ষরের সংখ্যা 4x, তাহলে কি হবে 4x। তো এক্সটা যদি আমরা মানটা 0 ধরি, তাহলে 4-এর সঙ্গে এখানে 0 গুণ করবে, এখানে ডট মানে গুণ সম্পর্ক বোঝাচ্ছে। তো এখানে 4-এর সঙ্গে, আচ্ছা 4-এর সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে 0, তাহলে এই 4xও যা আর 0 কিটা এক কথা কি, অবশ্যই না। এই কারণে এটা লিখতে হবে যে x নট ইকুয়াল টু 0।
এবার কি বলেছে দেখো, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তো এখানে টোটাল টাকা হচ্ছে 640 টাকা। এই 640 টাকা বিশু পেয়েছে কত, 5, আর অপর্ণা পেয়েছে 3। এটা কিন্তু কি অনুপাতে পেয়েছে, এটা কিন্তু 5 টাকা বা 3 টাকা পায়নি। তো কখন 5 টাকা 3 টাকা পাবে, যখন এই অনুপাতটির সঙ্গে একটি আমি ধ্রুবক সংখ্যা গুণ করে দেব। তো এর জন্য লেখা হয়েছে যে ধরি বিশুকে টাকা দেব 5x, তাহলে এখানে বিশু আর এখানে বিশুকে 5x টাকা, আর এই যে অপর্ণাকে দেব কত, অপর্ণাকে দেব 3x টাকা। তার 3-এর সাথে একটি ধ্রুবক গুণ করা হয়েছে x, তাহলে 3x টাকা। আর এখানে লেখা হয়েছে যেখানে x হলো আনুপাতিক ধ্রুবক এবং x নট ইকুয়াল টু 0, x এর মান 0 হয়ে গেলে কি হবে, এই পুরো সংখ্যাটাই কি 0 হয়ে যাবে। এবারে কি হবে, কার মধ্যে ভাগ করা হয়, বিশু অপর্ণার মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, 640 টাকা। আর এখানে বিশু পাচ্ছে 5x টাকা আর অপর্ণা পাচ্ছে 3x টাকা। তাহলে দুজনে যদি পায় 5x আর একে যদি পায় 3x, তাহলে দুটো একত্রে যদি আমি যোগ করি তাহলে আমরা এখানে 640 অবশ্যই পাবো। তার জন্য লিখেছি যে শর্তানুসারে 5x + 3x সমান হচ্ছে 640। এবার এটা যদি আমরা যোগ করি 5x আর 3x, 5x আর 3x কত, 5x আর 3x হচ্ছে 8x, তাহলে 8x সমান 640। আচ্ছা, তোমাদের এইখান জায়গাতে একটু কনফিউশন দূর করার জন্য আমি একটু রাফে করছি, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও। এইটা যদি থাকতো 5x গুণ 3x, তখন কি হতো, তখন এই দুটি সংখ্যা প্রথমে সংখ্যায় গুণ করতে হতো। তাহলে 5 আর 3 গুণ করলে কি হতো, 5 3 হচ্ছে 15। তাহলে এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে এখানে x করতে x হতো, এখানে x করতে x হতো, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানেও 1 আছে পাওয়ার, এখানেও 1 আছে, তাহলে কি হতো, একে একে যোগ করলে হচ্ছে 2, তাহলে হতো 15x²। কিন্তু এই যে যোগের ক্ষেত্রে কি হয়, এই যোগের ক্ষেত্রে এই যে 5x হচ্ছে সদিশ পদ আর 3xও হচ্ছে সদিশ পদ। তাহলে সদিশ পদ কি হয়, একত্রে যোগ হয়ে যায়, আর এই যে কোনো চল একটি পাশে রয়ে যায়। তাহলে এখানেও 5x আর 5x সদিশ পদ, তাহলে 5 আর 3 কত, 5 3 8, আর এখানে x করতে x। আবার যদি ধরো এটা এইরকম থাকতো যে 5y + 3y সমান কত হতো, সমান হতো 8y। আবার যদি এইরকম থাকতো যে 5y গুণিত 3y, তখন কি হতো, তাহলে এখানে 5 আর 3 গুণ করতে হতো, 5 3 কত, 5 3 15, আর y গুণ করলে কি হতো, y গুণ করলে হতো y², কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। অথবা যদি এইরকম থাকতো, দেখো যে আচ্ছা এখানে ধরো 3y যোগ 4x, তো এক্ষেত্রে কি হতো, এক্ষেত্রে কিন্তু এইটিই থাকতো, কারণ এ দুটি সদিশ পদ নয়। সদিশ পদ কখন হবে, যখন এই চলগুলি একই হয়ে যাবে, ঠিক আছে, ধ্রুবের সঙ্গে কোনো সংখ্যা নয়, ঠিক আছে, এই ধ্রুবক যা কিছু হতে পারে, কিন্তু এই চলগুলো অবশ্যই এক হতে হবে। তো এখানে যেই y সেই কি x, না, একদম না। কিন্তু এটি যদি গুণ আকারে থাকতো 3y গুণিত 4x, তখন কি হতো বলো তো, প্রথমে 3-এর সঙ্গে 4 গুণ করতে হতো, 3 4 হচ্ছে 12, এইখানে y এখানেও x, তো এইটা কি করতে হতো, এই পরপর পাশাপাশি আমাদের লিখে দিতে হতো, yx লিখে দিতে হবে। এবার yx যদি তুমি নাও লিখতে চাও তাহলে এখানে 14, এখানে xyও লিখতে পারো, ঠিক আছে। তো এই 14 কেন হবে, 4 আর 3 গুণ করলে 4 3 হবে 12, তাহলে 12yx, অথবা এই 3 আর 4 গুণ করলে কি হয়, 3 4 12 xy। অ্যালফাবেট অনুযায়ী সাজাতে হয়, আগে x লিখেছি তারপরে y লিখেছি, তার মানে xy হয়ে গেল। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু স্কোয়ার টয়ার কি কখন স্কোয়ার টয়ার হবে, যখন এইখানের যে চলগুলো থাকে চলগুলো সেম থাকে। অর্থাৎ এই অংশটা যদি এইরকম থাকতো যে 3y গুণিত 7x এর জায়গায় যদি y থাকতো, তাহলে কি হতো, তাহলে 3 আর সাথে গুণ করতুম, 3 7 21, আর দুটো y আছে মানে কি y²। চলগুলো সেম থাকলে স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে গুণের সময় কি হচ্ছে, গুণের সময় উপরে মানে পাওয়ারগুলো যোগ হচ্ছে। আর যোগের ক্ষেত্রে কি হচ্ছে, যোগের ক্ষেত্রে এই যে যোগের সংখ্যায় যোগ হচ্ছে, আর যে কোনো একটি চল কিন্তু এখানে পাশে লিখে দিতে হচ্ছে। তাহলে এবারে আমরা কি পেয়েছি, 5 3 8x সমান কি, 8x সমান হচ্ছে 640, বা এখানে x সমান এখানে 640, আর x এর সাথে 8 কি আছে, গুণে আছে, তাহলে ভাগে হবে, তাহলে নিচে হবে 8। অতএব x সমান, তাহলে 8-এর সঙ্গে 64টা কাটবে, 8 8 64, আর 8 0 0 80, তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 80। আমি কাকে কত টাকা দেবো, তাহলে এখানে বিশু কত পাবে, তাহলে বিশুকে কি ধরা হয়েছিল, বিশুকে ধরা হয়েছিল 5x টাকা। তাহলে এখানে 5 হচ্ছে 5 গুণিত x এর মান কত বেরিয়েছে, x এর মান এখানে বেরিয়েছে 40, তাহলে 8 5 কত, 8 5 হচ্ছে 40, আর 0 করতে 0, 400 টাকা। আর এখানে অপর্ণাকে কত দেবে, 3x ধরা হয়েছিল, অপর্ণাকে ধরা হয়েছিল কত, 3 এর সঙ্গে x ধরেছিল 3x, তাহলে এখানে 3 করতে 3, আর x এর মান কত বেরিয়েছে 80, তাহলে 80, তাহলে কত হচ্ছে 240 টাকা। এবারে এই 240 আর এখানে 400 দিয়ে যোগ করো, দেখবে
640 পাবে। তাহলে এখানে 400 আর 240কে ধরো 200, তাহলে 400 আর 200 কত 600, আর এখানে 40। আর আমার যে এই লেখাটা হয়েছে এই লেখাটা তুমি এখানে অবশ্যই নিচে লিখবে। মানে কেমন লিখবে দেখবে, আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। অতএব বিশুকে টাকা দেব 5x সমান 5 গুণিত এক্সের মান এখানে 40, এক্সের মান হচ্ছে 80, এক্সের মান 80, 8 5 কত 8 5 40 আর 0, এইভাবে লিখবে। ঠিক এইভাবে অপর্ণাকে দেবে, এইভাবে লিখে লিখবে। তো এক্ষেত্রে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তোমরা এই দুটি অংশ অবশ্যই নিচে করবে, ঠিক আছে। এবারে 3এরটা কী বলেছে দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে এখানে টোটাল কি বলেছে, এখানে টোটাল কুইন্টাল ইস্পাতের পরিমাণটা দিয়েছে। ইস্পাতের পরিমাণ কত 250 কুইন্টাল। এই 250 কুইন্টালের মধ্যে কি আছে, লোহা আছে 49 আর কার্বন আছে 1। এরা কিন্তু কুইন্টালে নয়, এরা কিন্তু অনুপাতে। তো এই দুটিকে যদি আমি কুইন্টালে আনতে চাই তাহলে কি করতে হবে, এই দুটির সঙ্গে একটি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দেবো, তাহলেই কুইন্টালে প্রকাশ হয়ে যাবে। তো দেখো তাহলে যে ধরি বা মনে করি, ধরি লিখেছি, মনে করি বা ধরি ইস্পাত, মনে করি লোহা আছে 49x, তুমি এখানে ইস্পাত শব্দটি যুক্ত করতে পারো। ধরি ইস্পাতে লোহা আছে 49x, আর এখানে কি আছে কার্বনের অনুপাত হচ্ছে 1 মানে কি কার্বনের অনুপাত শুধু x, কেন x করা হচ্ছে, তাহলে এখানে যদি 1-এর সঙ্গে যদি আমি x গুণ করি তাহলে x-এর সঙ্গে 1 গুণ করলে কি হয় xই হয়। যদি আমরা 2-এর সঙ্গে x গুণ করি তাহলে 2x হচ্ছে, ঠিক আছে। তাহলে x-এর তাহলে আমরা কি করব, 1-এর সঙ্গে x গুণ করলে xই হবে, আর x ছাড়া কিছু নেই, মানে 1 আছে, যেটা লেখার কোনো প্রয়োজন পড়ে না, ক্লাস 6-এই তো দেখে এসেছো। তো এবারে কি হবে, তাহলে লোহা আছে 49x আর এখানে কার্বন আছে x। তাহলে আমরা এই দুটোকে যদি একত্রে যোগ করি তাহলে কিন্তু আমরা 250 কুইন্টাল পেয়ে যাব। তো সেইটাই করা হয়েছে শর্তানুসারে। 49x যোগ x সমান কত, সমান হচ্ছে 250। এখানে কিন্তু আর কুইন্টাল একদম লেখা হবে না, ঠিক আছে, প্রয়োজন নাই। আর এটা অবশ্যই x আনুপাতিক ধ্রুবক, বারবার বলছি x আনুপাতিক ধ্রুবক লিখতেই হবে, এবং লিখতে হবে x ≠ = 0। তুমি x এর মানটা যদি 0 মানে x = 0 হয়ে যায় তাহলে এই দুটি ফিগারই কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। তো শর্তানুসারে 49x + x সমান কত হলো 250 হয়ে গেল। তাহলে বা এর আগে কিছু নেই, মানে আমি ধরো 1 আছে, তাহলে 49 আর 1 কত, 49 1 50, তাহলে 50x সমান কত, 50x সমান হচ্ছে 250, ঠিক আছে। তো এই দুটি কি সদিস্পদ আর সদিস্পদ সংখ্যায় একত্রে যোগ হয়ে যায়। তাহলে 49 1 50, আর যে কোনো একটি চল, এই চলটি বসেছে অথবা এই চলটি যে কোনো একটি চল বসে যায়। তাহলে বা আমরা x সমান বার করব, x সমান এখানে 250, আর x-এর সঙ্গে 50 আছে গুণ সম্পর্কে, আর নিচে চলে আসবে ভাগেতে। তাহলে এখানে 0 আর এই 0 উপর নিচে কাটছে, 5 5 কত, 5 5 হচ্ছে 25। অতএব x সমান কত, x সমান হচ্ছে এখানে x সমান হচ্ছে 5। তাহলে আমরা এখানে লোহা আছে কত করব, অতএব লোহা আছে বলে এখানে অতএব লোহা আছে বলে লিখবে, কিন্তু আমি এখানেই করে দিচ্ছি। তাহলে অতএব লোহা আছে 49, আর এখানে x এর ভ্যালু কত হয়েছে 5। তাহলে 49 গুণিত 5 যদি একত্রে গুণ করা হয়, 5 লং কত, 5 লং 45-এর 5, হাতে রইল 4, 5 4 20 আর 4 24, কত 245 কুইন্টাল লোহা আছে, ঠিক আছে। 245 কুইন্টাল লোহা আছে। আর x এর মান তো আগেই বেরিয়ে গেছে, x এর মান কত, x এর মান 5। অতএব কার্বন আছে, এখানে লিখে দেবে x এর জায়গায় লিখে দেবে 5 কুইন্টাল। এবারে দেখো 245 কুইন্টাল যখন আমরা এখানে কত করেছি 245 কুইন্টাল, আচ্ছা বোঝাচ্ছে তো গুণটা, আমি একটু ভালো করে করে দিচ্ছি। এখানে হচ্ছে 245 ধর সমান হচ্ছে 245। তাহলে এই 245 কুইন্টাল আর এখানে x এর মান হচ্ছে 5 কুইন্টাল। তো এই দুটো 5 কুইন্টাল আর 245 কুইন্টাল যখন একত্রে যোগ করবে দেখবে 250 কুইন্টাল পেয়ে যাবে। দিয়ে অতএব দিয়ে উত্তরটা লিখে দেবে। তবে x ধরে করলে কিন্তু অনেকগুলো অঙ্কটা অনেকটা খাটো হয়, ঠিক কোথায়, কিন্তু অনেক স্কুল চাইবে তারা যেন অনুপাতেই করে। তার জন্য এই ভিডিওটি যখন শেষ হবে, শেষ হওয়ার 10 সেকেন্ড আগে দেখবে এইরকম জায়গায় একটা ভিডিও আসছে, এই ভিডিওটা ক্লিক করে কিন্তু তোমরা দেখে নেবে অনুপাত ধরে কীভাবে করানো হয়েছে। এবারে 4-এর অঙ্কটি কী বলেছে দেখো, বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে যে দেখো মোট হচ্ছে কত, বিদ্যালয়ে মোট ছাত্রীদের সংখ্যা 143, আর এই 143-এর মধ্যে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত হচ্ছে 9:2। তাহলে আমরা এতদূর পর্যন্ত প্রথমে অঙ্কটি করব, তারপরে আমরা এই জায়গাটা আসব। তো দেখো এখানে যে এই 143 জন ছাত্রছাত্রীর মধ্যে গান করতেই পারে 9 জন আর
শুধুমাত্র গান করতে পারে 9 জন আর নাচ করতে পারে 2 জন, এটা ধরলে কিন্তু ভুল হবে। তো এর সাথে যখন একটি আনুপাতিক ধ্রুবক গুণ করে দেবো এক্স বা ওয়াই, তখন সেটা কিন্তু জনে কনভার্ট হয়ে যাবে। তো দেখো সেই জন্যে আমি এভাবে লিখেছি যে ধরি গান করতে পারা ছাত্রীর সংখ্যা 9x। তো এখানে এই যে প্রথমে আছে কি গান করতে পারা, আর এই জন্য লেখা হয়েছে 9x। তারপরে কি আছে নাচ করতে পারা, এই জন্য দেখো নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 2x, কারণ 2 এর সঙ্গে একটি আনুপাতিক ধ্রুবক x গুণ করা হয়েছে। আর এখানে x নট ইকুয়াল টু 0 কথাটি অবশ্যই লিখতে হবে, কারণ x এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই যে 9x আর 2x এই দ্বারা দুজনেই কিন্তু 0 হয়ে যাবে। দিয়ে আমি যদি এই দুটোকে একত্রে যোগ করতে পারি, গান করতে পারা আর নাচ করতে পারা, তাহলে কত পাবো 143 পাবো, কারণ বিদ্যালয়ে তো এখানে শুধুমাত্র মোট ছাত্রছাত্রীর সংখ্যায় তো 143 জন বলে দিয়েছে। এই জন্য শর্তানুসারে 9x + 2x মান হচ্ছে কত 143 জন। বা এখানে যদি আমি 9x আর 2x যদি যোগ করি তাহলে 9 যদি সদিশ পদ আর সদিশ পদ, তাহলে সংখ্যায় যোগ হয়ে একটি চল রয়ে যাবে। 9 আর 2 কত 9 আর 2 11, আর 11 x করতে কত x করতে x, তাহলে 11x মান কত 143। বা এখানে x এর মান বার করতে হবে, x সমান 143, আর x এর সাথে এটা গুণ সম্পর্কে থাকলে ভাগ সম্পর্কে এসে যায়, তাহলে কাটাকাটি করলে 11 একে হচ্ছে 11, 1 × 4 3 দিতে, তাহলে হলো 33, 11 × 3 33। অতএব x সমান কত হলো x সমান হচ্ছে 13। এবারে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত ধরা হয়েছিল 9x ধরা হয়েছিল, তাহলে আমরা এখানে কি করব, এখানে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কি হবে বলো, এটা পুরোটাই কিন্তু অতএব দিয়ে এখানে নিচে লিখতে হবে, তো নিচে না লিখে আমি কিন্তু এখানেই করে দিচ্ছি। তো এখানে 9 গুণিত x এর মান কত 13, তাহলে 9 গুণিত 13 মানে কত 3 লং 27 7, হাতে রইল 2, 9 কে 9 আর 2 10 11, তোমরা 13 ঘর নামটা যদি পড়ো তাও হয়ে যাবে, 13 9 117। তাহলে গান করতে পারছে 117 জন, আর এবং নাচ করতে পারছে কত 2x জন, মানে কি 2x মানে 2 গুণিত x এর মান কত x এর মান বেরিয়েছে 13, তো এখানে হচ্ছে 13, তাহলে 13 দুগুণে কত 13 দুগুণে হচ্ছে 26 জন, তাহলে 117 আর 26 যোগ করলে কত হবে, যোগ করলে হবে 143 জন। দেখো 6 6 12 কে 13 3, হাতে রইল 1, 2 একে 3 একে 4, তাহলে এই 4টা মিলে গেল আর এই একটা এখানে বসে গেল, তাহলে 143 জন হয়ে যাচ্ছে। এবারে কি করতে বলছে, যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারছে, তো আমি এখানে আর না লিখে একদম সংক্ষেপেই করে দিচ্ছি, যেহেতু এগুলি অনুপাত ধরেই করতে হবে, আর যেটি এই ভিডিওর শেষে এরকম জায়গায় আসবে সেটা দেখে নেবে। তো আমি তোমরা চাইলেও কিন্তু এই অঙ্কটা করতে পারো, তো আমি এখানে তবু সংক্ষেপেই করে দিচ্ছি। যদি বলছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে গান করতে আসছিল কজন, তাহলে দেখো এখানে গান করতে আসছিল 117 জন, তাহলে আমি এখানে 117-র সাথে কি করব 117-র সাথে আরও 3 যোগ করতে হবে, তাহলে 3 জন যদি গান করতে আসে তবে না, এখান থেকে পড়ব, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কি হবে 117 + 3, এটি হচ্ছে গান করতে পারা, ঠিক আছে। আর কি বলেছে, আর নাচ করতে পারা, আর নাচ করতে পারছে কজন, তাহলে নাচ করতে পারা তো কোনো পরিবর্তনই হচ্ছে না, যে 26 ছিল এখানে 26 চেয়েছে, তাহলে এখানে 26, আর এটা কি এটা হচ্ছে নাচ, তাহলে নাচ এদের কি বলেছিল অনুপাত বার করতে বলেছে, তাহলে গান অনুপাত নাচ, তাহলে এটা অনুপাত লিখে দিই, ঠিক আছে। তাহলে সমান কত হচ্ছে 117-র সঙ্গে যদি আমি 3 যোগ করি কত হবে 120, অনুপাত এখানে 26 করতে 26, এখানেও এককের অঙ্ক 0, এককের অঙ্ক 6, যখন এককের অঙ্ক 0 বা 2 এর গুণিতক থাকে সেই সংখ্যাটিকে অবশ্যই 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে উভয়কেই 2 দিয়ে প্রথমে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে কি হচ্ছে 2 6 12 0, আবার 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 13 দুগুণে 26, তাহলে কত হলো 7:13, তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে 4-এর অঙ্কটা। এবার 5-এরটা কী বলেছে দেখো, এই 5-এরটা বলেছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 7 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তো এখন মেশানোটা স্টপ থাক, এখন মেশাবো না, আগে এইটুকু পর্যন্ত আমরা বের করি তারপরে আমরা মেশাবো। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে ডেটল জলের পরিমাণ কত, ডেটল জলের পরিমাণ হচ্ছে 240 মিলিলিটার, আর এই ডেটল জলের মধ্যে কী নিয়ে ডেটল জল তৈরি হয়েছে, জল আর ডেটল নিয়ে তৈরি হয়েছে। তাহলে জল আছে কত, জল আছে 1 আর ডেটল আছে কত 3, এগুলো কিন্তু মিলিলিটারে নয় কিন্তু, তো মিলিলিটারে তখনই হবে যখন এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক যোগ করে দেবো, আর এই দুটি একসঙ্গে আনুপাতিক ধ্রুবক গুণ করে দেবো, তারপরে যখন এই দুটি গুণ করার পরে এই দুটিকে একত্রে যোগ করব, এই টোটালটাই হবে এখানে মোট হচ্ছে কি মোট ডেটল পরিমাণ, ঠিক আছে, ডেটল জলের পরিমাণ, সেভাবে করছি। তাহলে আমি দেখো প্রথমে লিখেছি
যে মনে করি ডেটল জলে জল আছে এক্স মিলিলিটার, তো এক্স কেন করা হয়েছে ধরো, তাহলে 1 গুণিত এক্স, তাহলে একের সঙ্গে যখন এক্স গুণ করা হবে তখন এক্সই হবে, তো এক্স মিলিলিটার। আর কি করা হয়েছে, এটা হলো কি জল আছে, এরপর কি আছে ডেটল আছে, তাহলে অতএব ডেটল জলে ডেটল আছে 3x, কারণ 3-এর সাথে যদি এক্স গুণ করা হয় তাহলে 3xই হবে, 3x মিলিলিটার। এবারে কি হবে, এই জল দেখো এবারে এই এবারে এই জল আর এতে ডেটল, এই দুটো মিলেই তো হচ্ছে ডেটল জল তৈরি হয়েছে, তাহলে এই দুটো মিলিয়ে এটা আছে এক্স মিলিলিটার, এটা আছে কত 3x মিলিলিটার, তাহলে এই দুটোকে যদি আমি একসাথে প্লাস করে দিই তাহলে কি পাবো 240 মিলিলিটার অবশ্যই পেয়ে যাব। তার জন্য লিখেছি শর্তানুসারে এক্স প্লাস 3x সমান হচ্ছে কি 240। এক্সের আগে কিছু নাই মানে কত আছে বলো, এক্সের আগে কিছু নাই মানে একটু আগে দেখেছি যে 1 আছে, যেটা একটা লেখার কখনোই প্রয়োজন পড়ে না, তো তোমরাও এটা কিন্তু লিখবে না। তাহলে এরপর এক্সের সাথে 3x যদি যোগ করা হয় সদিস্পদ তাহলে 3 আর 1 হচ্ছে 4, আর এক্স করতে এখানে এক্স সমান কত 240, বা এক্স সমান 240, আর এক্স 4 এক্সের সাথে 4 কী আছে গুণে আছে, তাহলে ভাগে যাবে। অতএব এক্স সমান কত হবে বলো, এক্স সমান কাটাকাটি করলে 4 ছক 24 আর 0 এখানে হচ্ছে 60 কী হচ্ছে 60 হচ্ছে মিলিলিটার, এককটা অবশ্যই মিলিলিটারে ছিল, 60 হচ্ছে কি হবে মিলিলিটার, 7টা হয়ে গেল কি 7টা হয়ে গেল মিলিলিটারে। এবারে কি বলেছে দেখো, তাহলে আমি আগে তাহলে ডেটল জলে জল আছে কতটা বের করে নিই, আর তাহলে জল আছে এক্স ধরেছিলাম, আর এক্সের মান কত হয়েছে 7 মিলিলিটার, তাহলে অতএব ডেটল জলে জল আছে এই এক্সের পরিবর্তে এখানে লিখবে 7 মিলিলিটার। তো এই 7 মিলিলিটার এই যে এই কথাটি কিন্তু তোমাকে অবশ্যই এই নিচটা এভাবে লিখতে হবে। আর এখানে কি এবং ডেটল জলে ডেটল আছে 3x, তাহলে 3x মানে কি 3 ইন্টু এক্সের মান কত, এখানে এক্সের মান বেরিয়েছে 60, তাহলে এখানে 60 সমান কত 7 3 180, তাহলে 180 মিলিলিটার, মিলিলিটারকে সংক্ষেপে মিলিলি লেখা হয়। এরপর দেখো 7-এর সঙ্গে যদি 180 যোগ করো তাহলে কত হবে 240 হবে, তাহলে 180 এখানে 20 নাও, তাহলে 200 হচ্ছে, আর রইল 40, তাহলে 240 মিলে গেল। এবারে কি বলেছে, এর সঙ্গে যদি আরও 7 মিলিলিটার জল মেশাচ্ছে, তাহলে জলটা কার সাথে মেশাবে, তাহলে জলটা সবসময় এই জলের সাথেই মেশাতে হবে, ডেটলের সঙ্গে মেশালে কি হবে যে যার জিনিস তাকে তো তার সঙ্গেই মেশাতে হবে। তাহলে যদি ছিল কত 60, তাহলে এখন জল কত ছিল, জলটা আগে ছিল 60, আবার কি আবার মেশাচ্ছে কত, আবার মেশাচ্ছে 7 মিলিলিটার, তাহলে এর সাথে আমরা যোগ করছি 60, মেশালে ডেটলের আয়তন তাহলে মেশালে জল ও ডেটলের আয়তন কত হবে, এবার ডেটলের আয়তন, তাহলে ডেটল কত ছিল, তাহলে ডেটল যেটা ছিল সেটাই আছে, তো এই যে 180, তার এর সাথে তো আর কোনো কিছুই মিশছে না, তাই তো, আর এক্সট্রা করে ডেটল মেশানোও হচ্ছে না এর সাথে, তার মানে এটাই ফিক্সড থাকবে। তাহলে এখানে ডেটল কত 180, তাহলে এখানে 180, আর যেহেতু অনুপাত চেয়েছিল তাহলে আমরা এখানে অনুপাত দেবো, তাহলে এখানেও, আর তোমরা এটা কিন্তু নতুন অনুপাত বলে লিখবে, অতএব নতুন অনুপাতটি হবে, নতুন অনুপাতটি, আচ্ছা টয় রসয়টা লেখা হলো নি, তুমি অবশ্যই এখানে লিখে দেবে, নতুন অনুপাতটি হবে জল ইস্টু ডেটল সমান এইটা দিয়ে 100 দিয়ে যোগ করি, তাহলে 7-এর সাথে যোগ করলে কত হবে 120 অনুপাত 180। এবারে কি হচ্ছে দেখো, এই শূন্য ক্যান্সেল হলে 12 অনুপাত 18। এবারে এমন কি সংখ্যা আছে 12 18 দুজনকেই যাবে, যেহেতু এককের অঙ্ক 2 আর 8 অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, তবে 6 দিয়ে করলে কিন্তু দেখো একবারে চলে যাবে, তো আমি এখানে 2 দিয়েই কাটছি, প্রথমে 2 6 12 আর 2 9 18। এবারে যদি আমি 3 দিয়ে 3 দুগুণে 6 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে 2 অনুপাত 3 নতুন অনুপাত। তবে তোমরা এখানেও কিন্তু একবারে সরাসরিও তোমরা কেটে নিতে পারো, ঠিক আছে। এখানে তুমি যে একবারে 60 দিয়ে কেটে নাও, 7 কুড়ি হচ্ছে কত 7 কুড়ি 120, 7 3 180, তা করলেও হবে, কিন্তু এভাবে করলেও কিন্তু হবে, ঠিক আছে। এবার 6-এর অঙ্কটি কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি মাসিক আয় 24,750 টাকা, তাহলে কোনো এক ব্যক্তি যে মাসে আয় করে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, এবং যে টাকা আয় করেন তার থেকে 750 টাকা সে আয় থেকে বাড়ি ভাড়া দিচ্ছেন, তারপরে কি এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, তিনি কত টাকা সংসার খরচ করেন। তোমাদের সংসার খরচটা বের করতে হবে। তাহলে এখানে এই যে বাকি টাকা বলতে কি, আচ্ছা তার আগে তোমাকে একটা কথা বলে নিই, এই যে আয় করেন 24,750 আর বাড়ি ভাড়া দেন বলতে কি, তিনি হচ্ছে নিজে বাড়ি ভাড়া দেন, অর্থাৎ নিজে বাড়ি ভাড়া দেন না, তিনি কি এই যে বাড়িতে থাকেন তার জন্য ভাড়া দিতে হয়, মানে তিনি ভাড়া নিজের কোনো বাড়ি নেই যে তিনি এখান থেকে 750 টাকা সে আয় করছে ঘরটা ভাড়া দিচ্ছে বলে, তার মানে কি সে লোকের বাড়িতে আছে, তার জন্য কিন্তু 750 টাকা লাগছে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, নাহলে কেন আবার তোমরা দুটো একত্রে যোগ করে
করে দেবে। তো এই ক্ষেত্রে কি, এক ব্যক্তি মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা, তাছাড়া এখানে বাকি টাকা কথা বলেইছে, তাহলে বাকি টাকা কি হবে, বাকি টাকা এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে বাকি টাকা। এই বাকি টাকা কি হবে, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন। তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন, তো আমাদের কিস্তিটা বের করতে হবে, কেবলমাত্র সংসার খরচ যে টাকাটা করেছেন সেটাই বের করতে বলেছে। দেখো শুরুটা এইভাবে করা যেতে পারে যে এক ব্যক্তি মাসিক আয় 24,750 টাকা এইটা, আর 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাড়ি ভাড়া দেন 750 টাকা দিয়ে, এবারে কী হচ্ছে বাকি টাকা, তাহলে বাকি টাকা কী হবে, 750 থেকে 24,750 থেকে 750 চলে গেলে কি থাকবে, 24,000ই থাকবে। এবারে কি এগুলো, এই যে এই বাকি টাকাটা কীভাবে অনুপাতে খরচ করছে, এই 24,000 টাকাটা কি কেমন অনুপাতে খরচ করছে, 3:1, অর্থাৎ তিনটা কি করছে, তিনটা সংসার খরচ করছেন, অর্থাৎ বেশি টাকাটা সংসার খরচ করছেন, আর এই যে শিক্ষার জন্য কম টাকাটা শিক্ষার জন্য খরচ করতেন। তো এটা কত টাকা খরচ করছেন, এই অনুপাতটিকে টাকায় কনভার্ট করার জন্য এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক গুণ করতে হবে। তার জন্য বলেছি এখান থেকে শুরুটা করেছি, মনে করি ওই ব্যক্তি সংসার খরচ করেন 3x টাকা, এখানে 3x টাকা সংসার খরচ করেন এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন x টাকা। একের সাথে তো যদি আমি x গুণ করি, একের সাথে x গুণ করলে তো xই হবে। এবারে এই দুটো টাকাকে যদি আমরা একসঙ্গে যোগ করি শর্তানুসারে 3x + 1x বা x সমান কি পাবো, এই বাকি টাকাটা অবশ্যই পেয়ে যাব। বা কারণ তিনি কি করছেন, তিনি এইটাই সংসার খরচ করছেন, এই টাকাটা 3x টাকা সংসার খরচ করছেন আর শিক্ষার জন্য x টাকা, তাহলে 3x আর x কত, 4x কার সাথে সমান হবে, 24,000-এর সঙ্গে সমান হবে। তা বা 3x আর x কত হবে, 3x আর x একসাথে যোগ করলে হবে 4x, তাহলে এখানে 4x সমান কত, এখানে 4x সমান হবে 24,000 টাকা, বা x সমান 24,000, আর এই 4টা গুণে থাকলে ভাগে আসে, ভাগ মানে নিচে বসে, তাহলে 4×6 কত, 4×6 হচ্ছে 24, আর এখানে 3টে শূন্য করতে 3টে শূন্য, তো এটা করতে কেটে দিবে এইভাবে 6,000, তাই এটা 4টাও কেটে যাচ্ছে। অতএব x সমান কত, x সমান 6,000 টাকা। এক্সের মান কত বেরিয়েছে, এক্সের মানটা বেরিয়েছে, দেখো এক্সের মানটা 6,000 টাকা। আর আমাদের কি চেয়েছে, তিনি কত টাকা সংসার খরচ করেন, আর আমি এখানে কি চেয়েছি, ওই ব্যক্তি সংসার খরচ করেন 3x টাকা। তো এটা দিয়ে অতএব দিয়ে নিচে লিখবে, অতএব তিনি সংসার খরচ করেন, দিয়ে শুরুটা করবে এইভাবে। তাহলে সংসার খরচ করেন, এই যে 3x সমান এখানে 3 গুণিত এক্সের মান কত, এক্সের মান বেরিয়েছে এই যে 6,000 টাকা, তাহলে এখানে 6,000 টাকা লিখে দিতে হবে। তাহলে 6 আর 3 কত, 6×3 18, আর এখানে 3টে শূন্য করতেই 3টে শূন্য, 18,000 টাকা, তাই তো একটা শূন্য হবে 18,000 টাকা। আর এখানে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ x টাকা, তাহলে এক্সের জায়গায় কি হবে, এটা যদিও চাইনি তবু আমি লিখে দিচ্ছি, এক্সের জায়গায় কত হবে 6,000। এবার এই 6,000 আর 18,000 যদি একত্রে যোগ করো দেখবে এই 24,000 টাকা পাবে, কারণ 18 আর এটা 2 ধরো, রাউন্ড ফিগারে 2 করলে 18 × 2 = 20, আর বাকি থাকে 4,000, তাহলে 24,000 টাকা। ঠিক আছে, এবারে 7-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরানো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 অর্থাৎ 1,300 টাকা। সব টাকা বলতে কি, তাহলে সব টাকা বলতে এই 14,350, 4,350, আর এখানে 74,350, 4,350 আর 1,300, এই তিনটিকে একত্রে যোগকেই সব টাকা বলছে। তাহলে সব টাকায় নতুন বই কিনতে, পুরানো বই বানতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়। তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে নতুন বই কোথায় আছে দেখো, প্রথমে আছে নতুন বই, তারপরে আছে পুরাতন বই, তারপরে আছে কর্মচারীদের বেতন, পাঠাগারের কর্মচারীদের বেতন। তাহলে নতুন বই এখানে কি আছে, অনুপাতটা ছিল 15, তাহলে এই নতুন বইয়ের অনুপাতটা 15, তো এটা যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে 15x ধরে নেব। আর এখানে সব টাকা বলতে কি, সব টাকা বলতে এই 3টি টাকার এক যোগফল, এই 3টি টাকার যে যোগফল হবে সেই যোগফলটা কি হবে, এইখানে যে অনুপাতের সাথে যে এক্সগুলো
গুণ করা হবে সেই গুণ করার পরে যে একটা আলাদা আলাদা ফিগার বেরোবে, অর্থাৎ 15x, 3x আর 2x এই তিনটের যোগফল আর এখানের এই টাকাগুলোর একত্রের যোগফলের সমান হবে। তো সেভাবে অঙ্কটি করছি। আর এখানে পাঠাগার বলতে, এখানে এই যে পাঠাগার বলতে লাইব্রেরিকে বোঝাচ্ছে, লাইব্রেরির বাংলা কথা হচ্ছে পাঠাগার। তো দেখো এখান থেকে শুরুটা তুমি এইভাবে করবে, আমি এখানে শুরুটা ভুল করে এইভাবে লিখে নিয়েছি, তো এভাবেও করা যায়। তো এখানে কি হচ্ছে দেখো, সব টাকায় নতুন বই কিনতে, তাহলে মনে করি নতুন বই কিনতে খরচ হয়েছিল 15x টাকা, এখানে 15x টাকা হয়েছে। তারপরে পুরনো বই বানতে খরচ হবে কত, 3x টাকা, তাহলে পুরানো বই খরচ হয়েছে 3x টাকা। আর কি আছে, পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে হচ্ছে 2x টাকা, কারণ অনুপাতটা ছিল 2, এই জন্য কি হয়েছে 2x টাকা। তাহলে এবারে যে কথাটা লিখতে হবে যে সরকারি অনুদান, চাঁদা আদায় ও কাগজ বিক্রি। তো এখানে দেখো সরকারি অনুদান এইটা, তারপরে চাঁদা আদায় হচ্ছে এইটা, আর এই যে কাগজ বিক্রি করে পাচ্ছে এইটা, দিয়ে মোট টাকা কত হয়েছে, তাহলে একত্রে এই তিনটেকে একত্রে যোগ করলে হচ্ছে 80,000 টাকা। তার মানে এই তিনটেকে একত্রে যোগ করলে 80,000 টাকা হয়েছে। দিয়ে শর্তানুসারে আমাদের এখানে যে অনুপাতগুলো হয়েছে, যে আনুপাতিক ধ্রুবক গুণ করা হয়েছে, সেগুলো যদি একত্রে আমি যোগ করি, সেই যোগটা কার সঙ্গে সমান হবে, এই 80,000-এর সাথে সমান হবে। তো এখানে সেটাই করা হয়েছে। কারণ এগুলি মানে এই 80,000 টাকাটা কীভাবে খরচ করা হয়েছে, এই 80,000 টাকাটা এইভাবেই খরচ করা হয়েছে। মানে তোমার 15x টাকার হচ্ছে বই কিনেছে, 3x টাকার কি করেছে, পুরানো বই বেঁধেছে, আর এখানে শুধুমাত্র 2x টাকাটা কর্মচারীদের বেতন দিয়েছে। তাহলে এই 80,000 টাকাটা যদি এইভাবে খরচ করে, তাহলে এই তিনটিকে যদি একসাথে যোগ করি, তাহলে অবশ্যই আমরা 80,000 টাকাই পাবো। তো বা যদি যোগ করি তাহলে 15×3 কত, 15×3 18, 18 আর 2 20, কারণ এগুলি প্রত্যেকটি সদিশ পদ, এই জন্য আমরা এভাবে যোগ করতে পারছি। আর যে কোনো একটি চল লিখে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল কতর সঙ্গে 80,000 সমান হচ্ছে 80,000, বা x সমান 80,000 1 2 3, আর এই 20টা আছে গুণে, তাহলে নিচে ভাগে যাবে, এই শূন্যই কাটছে, তাহলে 2-এর সঙ্গে যদি 8 কাটি, 2 4 8, আর এখানে কি হচ্ছে বাকি 1 2 3, এখানে এই একসঙ্গে সব কেটে দিবে 1 2 3। তাহলে এক্সের মান কত হয়েছে, এক্সের মান বেরিয়েছে 4000, অতএব এক্স সমান হচ্ছে 4000 টাকা। আর আমাদের কি চেয়েছিল, আমাদের শুধু চেয়েছিল কত টাকা নতুন বই। তাহলে আমাদের এখানে কি হয়েছে, এই যে নতুন বই কিনতে হয়েছিল 15x টাকা, তাহলে এখানে অতএব দিয়ে লিখবে যে অতএব নতুন বই কেনা হয়েছিল, নতুন বই কিনতে খরচ হয়েছিল, এটা পুরোটাই লিখবে, দিয়ে এটাও লিখবে, কিন্তু আমি এখানেই করে দিচ্ছি 15 গুণিত এক্সের মান কত বেরিয়েছিল, এক্সের মান এখানে বেরিয়েছিল 4000, তাহলে এখানে 4000 করছি, 4000 করলে কি হচ্ছে 15 4 কত, 15 4 7, 15-এর সঙ্গে 4 গুণ করলে 7, আর এখানে 3টে শূন্য করতে, এখানে 3টে শূন্য 1 10 17,000, তাহলে পুরানো বই কিনতে খরচ হয়েছে কত, পুরানো বই কিনতে খরচ হয়েছে 7,000 টাকা। যদি তোমরা বাকিগুলো বের করতে চাও নিজেরাই বের করবে, দেখবে ঠিক বের করবে, তবুও বের করতে পারবে, তবুও আমি এখানে করে দিচ্ছি। তাহলে এই 3-এর সাথে কত গুণ হবে, 3x মানে কি 3 গুণিত এক্সের মান কত, এক্সের মান এখানে 4000, তাহলে এখানে 4000 টাকা আমি করে দিই। তাহলে 4 3 কত, 4 3 হচ্ছে এখানে 12,000, আর এখানে আরেকটা কী চেয়েছে, আর কর্মচারীদের বেতন হচ্ছে 2x, মানে এখানে 2 গুণিত এক্সের মান সেই 4000ই হবে, তাহলে কত হচ্ছে 8,000। তাহলে এইভাবে উত্তরটা অতএব দিয়ে লিখবে। তোমাদের একটু বোঝার সুবিধার জন্য এগুলো যোগ করলে করতে 80,000 হয় কিনা দেখানোর জন্য দেখো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, তাহলে এখানে 3টে শূন্য হচ্ছে 8 আর 2 কত 10, আর উপরে শূন্য, তার মানে 10ই হচ্ছে, 10-এর শূন্য হাতে রইল 1, 6 7 7 1 8, তাহলে এই 3টে একত্রে যোগ করলেও কিন্তু 80,000 টাকাই হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু নিজেদের মতো করে গুছিয়ে লিখে নেবে, তাহলেই হবে। এরপর এই 8-এর অঙ্কটি কী বলেছে দেখো, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে মোট টোটাল ট্রেনিং নেওয়া ব্যক্তির সংখ্যা কত, 1050 জন। এই 1050 জন তিনটি ঘরে বসতে দিয়েছে। তাহলে এক একটি ঘরে কজন করে বসেছে, এখানে 11:3:3:1:2, এরা কিন্তু জন করে নয়। তো একে জন করার জন্য প্রত্যেকটির একটি আনুপাতিক ধ্রুবক এক্স বা ওয়াই বা যে কোনো একটি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দেবো। তো এখানে যদি আমি এক্স দিয়ে গুণ করি, তাহলে প্রথম হল ঘরে বসছে 11x, দ্বিতীয় হল ঘরে বসছে 3x, আর তৃতীয় হল ঘরে পড়ছে 3×1=2 x দিয়ে। এরপর এই তিনটি যেহেতু জন পেরিয়ে গেল, তাহলে এই তিনটে একত্রে জনই হবে এই 1050-এর সাথে সমান।
তো দেখো তাহলে মনে করি প্রথম এইভাবে লিখবে, আমি যেভাবে লিখেছি একটু গুছিয়ে সুন্দর করে লিখতে পারলে ভালো। আর এগুলো কিভাবে লিখতে হয় তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করতে করতেই শিখে যাবে। তো মনে করি প্রথম হল ঘরে বসা ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যা 11x। আমি যেভাবে লিখেছি তুমি দেখবে এই অঙ্কগুলো তোমরা যখন করবে আরও সুন্দর গুছিয়ে ভালোভাবে লিখে দেবে। দ্বিতীয় হল ঘরে বসা ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যা এই যে 3 ছিল বলে 3x, তাহলে এটা হচ্ছে প্রথম হল ঘর, এটা হলো দ্বিতীয় হল ঘর, আর শেষেরটা হলো তৃতীয় হল ঘর। তাহলে তৃতীয় হল ঘরে বসা ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যা হবে 3 পূর্ণ 1 2x। তো এটা একটু সমাধান করতে হবে। তাহলে আমরা একটু পূর্ণ করতে অনেকেই জানি, অনেকে জানি না, তবে আমি আশা রাখবো তোমরা সকলেই জানো। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 আর 1 কত 7, 7 আর নিচে হচ্ছে 2। আর এই যে এক্সটা এইখানেও লেখা যায় আবার এর পাশেও লেখা যায়। তো আমি পাশেই, কারণ এখানে একটি অঙ্ক মানে কি সবসময় উপরে থাকে, গুণে থাকে, তো এর জন্য পাশে বসে যাচ্ছে। এবারে শর্তানুসারে কি করেছি দেখো, এই 3টি হল ঘরে বসার জনই তো এই 1050-এর সাথে সমান। এই জন্য তো এই 3টি জনের যোগফল কত করেছি, এখানে 1050 করেছি। এখানে কিন্তু আবার জন লিখবে না। তাহলে এরপরে আমরা কি করছি দেখো, আমরা 11x আর 3x এ করতে আমরা যোগ করতে পারি। 11 আর 3 কত, 11 12 13 14, তাহলে 11 3 কত, এখানে 14 হচ্ছে 14x যোগ এখানে কত 7x/2। আর এখানে যোগ থাকা মানে কি জানো, এখানে যোগ থাকা মানে ধরতে হবে এখানে পূর্ণই আছে। তাহলে 14 দুগুণে কত, 14 দুগুণে হচ্ছে 28x, তাহলে বা এখানে হচ্ছে 28x আর এখানে 7x। তাহলে আচ্ছা আরেকটু যদি আমি ভালো করে করি, আর একটা স্টেপ যদি করি, তাহলে 2 এর সাথে যদি 14 গুণ করি, 14 দুগুণে কত হচ্ছে 28, আর এখানে x করতে x, মাঝে কি ছিল, মাঝে ছিল যোগ, যোগ করতে যোগ, আর এখানে কত, এখানে হচ্ছে 7x, আর নিচে কি ছিল, নিচে ছিল 2। তাহলে 2 সমান কত হবে, আচ্ছা তার আগে এটা 1050 বলে লিখে দিই, এখানেও 1050 বা 28 আর 7, তাহলে 28 আর 2 30, 30 আর 5 কত 35, তাহলে এখানে 35x আর নিচে কত আছে, নিচে 35x/2 সমান কত হবে, 35x/2 সমান হচ্ছে এখানে 1050 হবে। ঠিক আছে, 1050, এই কিছু নেই মানে নিচে আছে কত 1 আছে। ঠিক আছে, তো এইভাবে না করেও কিন্তু করা যাবে। ধরো দেখো শিখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো আমার দরকার কি, x এর মান দরকার। তাহলে x সমান এখানে 1050 যেমন ছিল 1050 থাকবে। তাহলে এক্সের সাথে 35 আছে গুণ সম্পর্কে, তাহলে পাশাপাশি থাকা মানে গুণ সম্পর্কে, তাহলে ভাগে ভাগে মানে কত নিচে, তাহলে নিচে হবে কত 35। আর এক্সের সাথে 2 কি আছে ভাগ সম্পর্কে, তাহলে হবে গুণ সম্পর্কে, গুণ উপরে যাবে 2। এবার যদি কাছাকাছি করি তাহলে 35 3 দেখবে পাবে 105, 35 3 হচ্ছে 105, আর এখানে শূন্য করতে এখানে শূন্য 35-এর কাছে, তাহলে 30-এর সঙ্গে যদি 2 গুণ করি, 30 দুগুণে কত, 30 দুগুণে হচ্ছে 60। তাহলে অতএব x সমান এখানে 60 হয়ে গেল। এবারে কি বলেছিল দেখো, আমাদের চেয়েছিল যে কি প্রতি হল ঘরে কতজন করে বসবে। তো এখানে প্রত্যেকটি হল ঘরের সংখ্যা আমাদের বের করতে হবে। তো আমি এখানে প্রথম হল ঘরে কি ধরেছি, প্রথম হল ঘরে ধরেছি 11x। তাহলে প্রথম হল ঘরে কত বসবে, তাহলে প্রথম হল 11 গুণিত x এর মান কত বেরিয়েছে, 11 গুণিত x এর মান আমাদের এখানে দেখো বেরিয়েছে হচ্ছে 60। তাহলে 11 গুণিত 60 সমান কত, 6 এর সাথে 11 গুণ করলে 11 6 66, এখানে 660 জন প্রথম হল ঘরে বসছে। এবারে কি হচ্ছে, এবারে হচ্ছে দ্বিতীয় হল ঘরে 3x, 3x মানে কি, 3x মানে 3 এর সাথে x গুণ হবে, তার মানে 3 করতে 3 গুণিত x এর মান কত, x এর মান এখানে 60, তাহলে 3 গুণিত 7, 7 3 কত, 7 3 হচ্ছে 180 জন। একটু গেজাপুটি হয়ে যাচ্ছে কিন্তু বুঝে নাও, একটু ভালো করে বুঝলে বুঝতে পারবে। আর তৃতীয় হল ঘরে ট্রেনিং নিতে আসা ব্যক্তি কি 7x/2, তাহলে 7x/2 মানে কি, তাহলে 7 গুণিত x এর মান কত, x এর মান এখানে 60 বেরিয়েছিল, তাহলে এখানে 7 আর নিচে কি, নিচে হচ্ছে 2, তাহলে 2 30-এ কত, 2 30-এ 7, আর 30-এর সঙ্গে যদি 7 গুণ করে 30 7-এ কত, 30 7-এ হচ্ছে 210 জন। তাহলে প্রথম হল ঘরে কত, প্রথম হল ঘরে হলো 607 জন, দ্বিতীয় হল ঘরে হলো 180 জন, আর তৃতীয় হল ঘরে 210 জন। ঠিক আছে, এটা কিন্তু বারবার দেখবে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। এবারে 9 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 12,100 টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এখানে মোট টাকাটা কত, মোট টাকাটা হচ্ছে 12,100 টাকা। এই 12,100 টাকা কীভাবে ভাগ করেছে, 2 3 4 2, এরা কিন্তু টাকা হিসাবে নয়। তাহলে যদি আমরা এগুলো টাকা হিসাবে ভাগ করে নিতে চাই, তাহলে এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক x গুণ করে দেবো। তাহলে এখানে মানুষ, এখানে কি প্রথমে হচ্ছে মধু, তাহলে মধু নেবে 3x টাকা বা পাবে, মধু পাবে 2x টাকা, তারপরে মানুষ পাবে হচ্ছে 3x টাকা, আর তারপরে কুন্তল পাবে 4x টাকা, তারপর হচ্ছে ইন্দ্র পাবে 2x টাকা। তাহলে এই প্রত্যেকের পাবেটা কার সাথে সমান, এই 12,100 সাথে সমান। তো সেইটাইভাবেই লিখবো আমরা। তাহলে এখানে
তাহলে মনে করি মধু পাবে 2x টাকা, মানস পাবে 3x টাকা, কুন্তল পাবে 4x টাকা আর ইন্দ্র পাবে 2x টাকা। এই তিনটেকে যদি একত্রে আমি যোগ করি তাহলে আমরা কত পাবো? 12,100 টাকা পাবো। তাহলে এই তিনটেকে একত্রে আমরা যোগ করে নিই। তাহলে 2x 3x 4x আর 2x, তাহলে 2 2 4, 4 3 7, 7 আর 4 কত? 7 4 হচ্ছে 11। তাহলে বা এখানে 11x সমান 1 2 1 2 0, আচ্ছা 1 2 121 121 121 2 0, ঠিক আছে, 121 2 0। এবারে আমরা এক্সের মান বের করব, বা এক্স সমান 121 2 0 মানে 12,100 আর নিচে হচ্ছে 11। যদি কাটাকাটি করি 11 11 121, তোমরা নামতাগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে। তাহলে 11 11 কত? 11-র সঙ্গে যদি 11 গুণ করো তাহলে 121 হবে, আর এখানে 2 0 করতে 2 0। তাহলে অতএব এক্স সমান 1100 টাকা। তাহলে এক্সের মান কত বেরিয়েছিল? 1100 টাকা। কিন্তু আমাদের 1100 টাকা কি অ্যান্সার? না, কারণ আমরা কি বলেছি কে কত টাকা পাবে। তাহলে আমরা মধু পাবে 2x, তাহলে 2x মানে কি? তাহলে মধু পাচ্ছে 2 গুণিত এক্সের মান কত? 1100 টাকা। তাহলে এখানে 2 ইন্টু 1100, তাহলে 1100 সাথে যদি 11 সাথে যদি 2 গুণ করি, 11 দুগুণে 22-এর গায়ে 2 0, তাহলে 2200 টাকা। মধু 2200 টাকা। মানস কত পাচ্ছে? মানস পাচ্ছে 3 গুণিত 1100, তাহলে 11 সাথে 3 গুণ করলে 11 3 3300 টাকা। আর এখানে কুন্তল পাবে কত? 4x, মানে 4 গুণিত এক্সের মান এই যে 1100, তাহলে এখানে 1100 গুণ করতে হবে। তাহলে 11 4 কত? 11 4 4400 টাকা। আর এখানে ইন্দ্র পাবে কত? 2x, মানে এখানে 2 আর এক্সের মান কত? 1100, 0 11 দুগুণে 2200। দেখো যেহেতু এই মধুর অনুপাতও 2 আর এখানে ইন্দ্রের অনুপাতও 2, এই জন্য ইও পেয়েছে 2200 টাকা মধুও, আর এখানে ইন্দ্র পেয়েছে 2200 টাকা। তো এগুলো যদি একত্রে যোগ করি তাহলে মোট হচ্ছে দেখো 12,100 হয় কি না। তাহলে এগুলো কিন্তু করার দরকার নাই, এখানেই শেষ করে দিবে, তবু আমি দেখাচ্ছি। তো তোমরা এখানে 2 0 2 0 2 0 2 0, তাহলে এখানে 2 0, তাহলে 4 আর 2 6, 6 3 9, 9 আর 2 10 11, 11 1 হাতে রইল 1, 4 1 5, 5 আর 2 6 7, 7 3 10 আর 2 কত? 10 আর 2 12। ঠিক আছে, এই অ্যান্সারগুলো হয়েছে কি না নিজেরাও কিন্তু চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এগুলোই সুবিধা আছে বিশেষ। এরপর 10-এরটা কী বলেছে দেখো, এই 10-এর অঙ্কটি বলেছে ত্রিভুজ ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই একটি ত্রিভুজ আছে, যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 100 ডিগ্রি, বললেও হতো না বললেও হতো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এরপর কোণ BAC, কোণ ACB ও কোণ ABC এর অনুপাত যথাক্রমে 3:5:4। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোন তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তো প্রথমে কি একটি ত্রিভুজ বলেছে, ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, এটার নাম দিচ্ছি A, এটার নাম দিচ্ছি B আর এটার নাম দিচ্ছি C। দিয়ে আমাদের কি বলেছে দেখো, আমাদের এখানে বলেছে কোণ BAC, তাহলে প্রথমেরটা কি BAC, আর সবসময় মিডিলের কোণটা নিতে হয়। তাহলে আমরা এখানে এটা ধরবো, তাহলে এটা কি বলেছে এর অনুপাতটা ধরেছে 3, তাহলে আমাদের এই যে এ যেই জায়গাটায়, তাহলে এই এটা ধরা হলো এখানে 3। তারপরে কি বলেছে ABC, তাহলে এবার B এর কোণ, তাহলে B কোণটা হবে 5, তাহলে আমাদের এইখানে যে B কোণটা এইটা হবে 5। এবারে ACB, তাহলে এখানে আমরা C কোণটা ধরবো, তাহলে C কোণটা হচ্ছে 10, তাহলে এখানে C কোণটা হয়ে গেল 10। এবারে কি বলেছে, এগুলো কিন্তু আমরা এতদূর পর্যন্ত অঙ্কটা করে নিচ্ছি। BAC ACB আর ACBর এর প্রত্যেকটি পৃথক পৃথক মান আগে বের করে নিই, তারপরে আমরা এই অংশটি সলভ করার চেষ্টা করতে থাকব। তো দেখো, তাহলে আমরা এরটা অনুপাতে দিয়েছে, এই তিনটি কোণ কি দিয়েছে? অনুপাতে দিয়েছে। তো এগুলির প্রত্যেকটি ফিক্সড ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এর প্রত্যেকটি ফিক্সড ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে একটি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে ফেলব। তাহলে মনে করি কোণ BAC এর মান হচ্ছে 3x, তাহলে এখানে BAC আর এখানে দেখো 3, তার জন্য এখানে কি ধরেছি, এখানে 3x ধরেছি। তারপরে দেখো ABC, তাহলে এটা দ্বিতীয় নাম্বার স্থানে আছে, তাহলে কোণ ABC এর মান এটার জন্য 5x ধরেছি। এটা 3 নম্বর স্থানে ACB, আর এখানে ACBর মান এখানে 10 আছে, আমরা এখানে 10x ধরেছি। আর এবারে এর মানগুলো যখন প্রত্যেকটি মান পেয়ে গেছি, তাহলে এই তিনটি মান যদি একত্রে আমরা কি করি, যোগ করি, তাহলে আমরা তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অবশ্যই পাবো। তার জন্য এই তিনটি কোণ একত্রে যোগে করে আমরা 180
বের করে নিয়েছি। তো এগুলো কি, এগুলো প্রত্যেকটা সেই একই কথা, এই তিনটেকে একত্রে যোগ করে যেটি দেওয়া থাকবে তার সাথে সমান। তো সবগুলি একই, একটি বুঝে গেলে সবগুলি হয়ে যাবে। তাহলে 3 আর 5 8, 8 আর 10 কত 18, তাহলে এখানে 18 আর সবগুলো এক্স, সদিস্পদ যোগের সময় একটি সদিস্পদ এক্স হয়ে যায়, সমান কত 180, বা এক্স সমান এখানে 180 ডিভাইডেড বাই এক্সটা পাশাপাশি মানে গুণে আছে আর নিচে ভাগে হচ্ছে, অতএব এক্স সমান কত, তাহলে 18 10কে কত 18 10কে 180, তাহলে এক্সের মান কত হলো, এক্সের মান হলো 10, আর এটা হচ্ছে 10 হচ্ছে ডিগ্রি, কোন তো ডিগ্রিতে হয় এক্স ডিগ্রি। তাহলে আমরা কোন বিএসি এর মান কত হবে 3x, তাহলে 3xের জায়গায় আমরা কি লিখব, 3xের জায়গায় আমরা এইটা লিখব যে 3 গুণিত এক্সের মান যেহেতু 10 আছে, 3 × 10 সমান কত হলো 30, তাহলে 30 ডিগ্রি। এরপর 5x কী হচ্ছে কোণ এবিসি, তাহলে 5 গুণিত এক্সের মান কত, এক্সের মান সেই 10ই থাকছে, তো এক্সের মান এখানে 10 সমান 10 5 কত 50 ডিগ্রি। আরেকটি আছে কি এবিসির মান 10x ডিগ্রি, তাহলে 10x বলতে কি, 10x বলতে 10টা তো কোনো, এটা তো একটা এটা তো ধ্রুবক সংখ্যা, তাহলে 10টা হচ্ছে ধ্রুবক গুণিত এর সঙ্গে চল, এই আনুপাতিক চলের মান কত বেরিয়েছে, আনুপাতিক চলের মান বেরিয়েছে 10, তাহলে এর সাথে 10 গুণ করা হবে, তাহলে 10 10কে কত 10 10কে 100 ডিগ্রি। এরপর 30 আর 50 80 আর 10 100, 30 আর 50 80 আর 100 180, একসঙ্গে এই তিনটি কোণকে যদি আমরা একত্রে যোগ করি কত হবে 180 হবে। আর এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বলেই দিয়েছে। এবারে কি বলেছে দেখো, এবার বলেছে কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হতো, তাহলে আমরা এখানে কোণ কার মান বলেছে এবিসি, তাহলে কোণ এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হতো তাহলে কত হতো, তাহলে ছিল কত এবিসি ছিল, তাহলে এখানে দেখো এটা হচ্ছে এবিসি, তাহলে এবিসি ছিল 50 ডিগ্রি, তাহলে ছিল এখানে 50 ডিগ্রি, তার সাথে কত বেড়েছে 10 ডিগ্রি বাড়ছে, তাহলে এর সাথে আমরা কত যোগ করব 10 যোগ করব, তাই তো। যদি বেশি হতো তখন কি হতো, যদি বেশি হতো, আচ্ছা তার আগে ছিল গো এইটুকু ছিল, দেখ কোণ বিএসি এর মান যদি 10 ডিগ্রি কোণ হতো, তাহলে আমরা প্রথমে কোণ কি বলেছে বিএসি, তাহলে বিএসি কি বলেছে কোণ বিএসির মান যদি 10 ডিগ্রি কম হতো, তাহলে আমাদের এখানে বিএসি কত বেরিয়েছে, বিএসি ছিল প্রথমে তাহলে ছিল 30, 30-এর থেকে 10 ডিগ্রি কম মানে কত, তাহলে 30 বিয়োগ 10 একটা মান হতো, তারপরে কি হতো কম হতো, এবং এবিসির মান যদি 10 ডিগ্রি বেশি হতো, এবিসির মান আবার 10 ডিগ্রি বেশি বলেছে, তাহলে এবিসির মান কত বেরিয়েছে, এবিসির মান বেরিয়েছিল 50, তাহলে আমি কোণ এবিসি লিখি, তাহলে ছিল 50, এর সাথে কত বাড়লো, এর সাথে 10 ডিগ্রি বাড়লো, তাহলে এখানে 10 দিয়ে দিই, 10 ডিগ্রি বেড়েছে। আরেকটা কি বলেছে হয়, এবং কোণ তিনটির অনুপাত কত, আরেকটি কোণ মানে কি রয়ে গেল বলো, আরেকটি কোণ এই যে এসিবি দেখতে পাচ্ছ, এসিবির মানের কোনো পরিবর্তনই হয়নি, তাহলে আমরা এখানে কোণ এসিবি লিখি, আর এসিবির মান কত ছিল, এসিবির মান ছিল এই 100, তাহলে এসিবির মান এখানে 100 লিখছি, আর কোণ তিনটির অনুপাত মানে কি এখানে অনুপাত দিয়ে দিতে হবে, তাহলে এর প্রত্যেকের কি হবে প্রত্যেকেই অনুপাত দিয়ে দিতে হবে, তাহলে অনুপাত দেওয়ার পরে কি হয় দেখি, তাহলে সমান এখানেও সমান, 30-এর থেকে যদি 10 চলে যায় তাহলে থাকে 20 অনুপাত 50, আর 50 আর 10-এ কত 60 অনুপাত এখানে 100। এবারে প্রত্যেকের ক্ষেত্রে প্রথমে একটি করে শূন্য বাদ দিয়ে দাও, একটি করে শূন্য বাদ দেওয়া মানে 10 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, 10 ছয়ে 60, আর এখানে 10 10কে 100। এবারে 2 6 10 এগুলোকে আবার কত দিয়ে যাবে, এগুলোকে আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে 2 একে 2 অনুপাত 2 3-এ 6 অনুপাত 2 অনুপাত, আর 2 5-এ 10, তাহলে 1 3 5, আর এখানে লিখতে হবে নতুন কোণ তিনটির অনুপাত, নতুন কোণ তিনটির অনুপাত হবে, এটি অবশ্যই লিখতে হবে। আর এখানে x ≠ = 0, এই আনুপাতিক ধ্রুবকগুলি x-এর মান 0 হওয়া যাবে না, এটাও কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের এই 10-এর অঙ্কটাও মোটামুটি হয়ে গেল, আর বুঝতে পারলে তো। আর তোমরা যদি অনুপাতের অঙ্কগুলি কিভাবে হয় দেখতে চাও, দেখবে এখানে একটা ভিডিও আসবে, এই ভিডিওতে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। এরপরে 11 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, কে কত টাকা পায় হিসাব করি।
তো এখানে কি বলেছে দেখো, এখানে টোটাল টাকাটি হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকা এই কজন বন্ধু আছে? 3 জন বন্ধু আছে। 3 বন্ধুর মধ্যে ভাগ করে নিচ্ছে। এখানে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধুর তার দ্বিগুণ পাবে। তো আমি এখানে ধরেছি, দেখো এখানে ধরেছি প্রথম বন্ধু পাচ্ছে x টাকা আর দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে কি, তাহলে আমরা x গুণিত 2 করতে পারি, তাহলে 2x, তাহলে 2x টাকা। এবারে কি বলেছে, এবং তৃতীয় বন্ধু কেমন পাবে না, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা আগে করি, তাহলে তৃতীয় বন্ধু পাবে প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা বলতে কি, এখানে x আর এখানে 2x, তাহলে মোট বলতে একসাথে যোগ তার কি, তার অর্ধেক। অর্ধেক মানে কি, অর্ধেক দিয়ে গুণ ভাগ করে দাও, তাহলে অর্ধেক হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দাও। হলে অর্ধেক দিয়ে তোমাকে গুণ করতে হবে, আর এই সংখ্যাটিকে হলে তোমাকে অর্ধেক দিয়ে গুণ করতে হবে, আর অর্ধেক দিয়ে গুণ না করলে তুমি এখানে সরাসরি 2ও করতে পারো। মানে এখানে 10 টাকা, 10 টাকার অর্ধেক কত, 10 টাকার অর্ধেক 5 টাকা, তার মানে কি 10/2 = 5। এবারে আমরা কে কত টাকা পাবে আমাদের কিন্তু এখানে একটা বেরিয়ে গেল, তাই তো। তো এটাকে আরেকটু যদি ক্যালকুলেট করি তো কি হচ্ছে, সমান তাহলে এক্সে আর 2x যদি যোগ করো তাহলে কত হবে 3x, আর এখানে কি ছিল 2, তাহলে কি হলো 3x/2 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে x টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2x টাকা, আর তৃতীয় বন্ধু পাচ্ছে 3x টাকা। তাহলে প্রত্যেকে এই টাকাটা পেয়ে গেল, আর এই টাকাটার এই যোগফল, অর্থাৎ এই 3টি টাকার যোগফল কার সাথে সমান, যেহেতু মোট টাকা 9,000 টাকা, তাই 9,000 টাকার সঙ্গে সমান। তার জন্য আমরা লিখেছি x যোগ 2x যোগ 3x/2, 3x/2 সমান হয়েছে 9,000 টাকা। তাহলে বা এক্সের সঙ্গে যদি এক্স ছাড়াই কিছু না মানে 1 আছে ধরতে পারো, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে কি 3, আর x করতে x যোগ এখানে হচ্ছে 3x/2 ইকুয়াল হচ্ছে 9,000 সাথে সমান, তাহলে সমান 9,000। বা এখানে এটা ধরো এটা আছে মানে জানবে এটা পূর্ণ আছে, এভাবে থাকা মানে ক্লাস 5এই শিখে এসেছো। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কি হবে, 3 দুগুণে 6x, 6x আর 3x কত 9x, তাহলে এখানে 9x আর নিচে হলো 2 সমান কত 9,000 টাকা। বা আমরা এখানে x এর মানটা বার করব, এই x এর মানটি বের করব, তাহলে x সমান এখানে 9,000 করতে 9,000, আর x এর সাথে 9 আছে গুণেতে আসছে ভাগেতে, আর x এর সাথে 2 আছে ভাগেতে যাচ্ছে গুণেতে। তাহলে 9 এর সঙ্গে যদি 9,000 কাটি, 9 একে 9, 1 2 3, 9 এর সঙ্গে 9,000 কাটলে 1,000 হবে, আর 1,000 সাথে 2,000 গুণ করলে কত হবে 2,000 টাকা হচ্ছে। এবারে তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে x টাকা। x টাকা মানে কত টাকা, x টাকা মানে কিন্তু এখানে x টাকা মানে কি, এখানে x টাকা মানে এখানে এই 2,000 টাকার কথা বলছে। তাহলে অতএব প্রথম বন্ধু পাচ্ছে 2,000 টাকা। এবারে কি আছে, এবারে দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে 2x টাকা। তাহলে 2x মানে কি, 2x মানে 2 গুণিত x এর মান কত, x এর মান এখানে এই 2,000, তাহলে এখানে 2,000 লিখতে হবে। তাহলে 2,000 2 এর সাথে যদি 2 গুণ করি, 2 দুগুণে 4, আর এখানে 3টে শূন্য মানে 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাচ্ছে, তাহলে যেহেতু টোটাল টাকাটা 9,000 টাকা, তাহলে তৃতীয় বন্ধু কত পাচ্ছে 9,000 থেকে এই দুটি বন্ধুর যোগফল বিয়োগ করে দিলে হবে। তাহলে 2,000 আর 4,000 6,000, তাহলে 9,000 থেকে 6,000 চলে গেলে থাকে 3,000 টাকা, তাহলে তৃতীয় বন্ধু পাবে 6,000 টাকা। এভাবে করলে হবে, নতুবা এইখানের এই ভ্যালুটা এখান থেকেও করা যাবে। তো কি করা যাবে দেখো, এখানে 3x মানে 3 গুণিত x এর মান কত, x এর মান এখানে দেখো 2,000 লেখা আছে, 3 গুণিত 2,000 আর ডিভাইডেড বাই এখানে 2 এর মানটা বসে দাও। তাহলে 2 এর সঙ্গে 2,000 কাটলে কি হবে 1,000 হবে, 1,000 2 2,000। এবারে দেখো 1 এর সাথে 3 গুণ করো, 1 3 হবে 3, আর এখানে 1 2 3, এখানে 1 2 3, 3,000 টাকা। তাহলে 3,000 আর এখানে 4,000, 4 3 7,000 আর 2,000 9,000 টাকা। আর এখানে মোট টাকা 3 জনের মধ্যে ভাগ করা হয়েছিল 9,000 টাকা, ঠিক আছে। এবারে এই 12 অঙ্কটি কী বলেছে দেখো, আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যথাক্রমে 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব
করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তাহলে মোট খরচ হয়েছে কত? মোট খরচ হয়েছে 132 টাকা। এই 132 টাকা কিন্তু এক বছরে 132 লক্ষ টাকা কিন্তু এক বছরে খরচ হয়নি। ক বছরে খরচ হয়েছে? 4 বছর ধরে খরচ হয়েছে। কেমন অনুপাতে খরচ হয়েছে? 2, 4, 3, 2। অর্থাৎ প্রথম বছরে যে টাকা খরচ হবে চতুর্থ বছরেও কিন্তু সেই টাকাই খরচ হবে, কারণ অনুপাতটা সমান। তাহলে এখানে 2 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ টাকা পরপর খরচ হয়েছে, এটা বুঝলে কিন্তু হবে না। এটা অনুপাতের কথা বলেছে। এটা তখনই বুঝবে যে প্রথম বছরে 2 লক্ষ, দ্বিতীয় বছরে 4 লক্ষ, তৃতীয় বছরে 3 লক্ষ বা 2 লক্ষ, তখন এটা লক্ষ হিসাবে গণনা হবে যখন এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক গুণ করা হবে। তো এবং এই দেখো এভাবেই করেছি। তাহলে মনে করি রাস্তা তৈরির জন্য প্রথম বছর খরচ হয়েছিল 2x টাকা। তো এখানে 2 ছিল বলে 2x টাকা। এবারে কি বলেছে দেখো, পরপর 4 বছর, তাহলে পর দ্বিতীয় বছর, তাহলে দ্বিতীয় বছর খরচ হবে কত? 4x টাকা। এবারে কি হবে বলো? এবারে খরচ হবে তৃতীয় বছর। তাহলে এবারে তৃতীয় বছর খরচ হয়েছে 3x টাকা। তাহলে তৃতীয় বছর খরচ হয়েছে 3x টাকা। এবারে কি শেষটা চতুর্থ বছর, তাহলে চতুর্থ বছর খরচ হয়েছে 2x টাকা। তো এবারে এই তিনটি বছরের খরচের টাকা কার সাথে সমান গো? যোগফলটা 132-এর সাথে সমান। তো সেটাই করা হয়েছে প্রশ্নানুসারে। এই যে 4টে বছর আছে, আচ্ছা আমি কি 3টে বছরে বলেছিলাম? বললে কিন্তু আমার কথাটা ভুল হয়েছে। 4টে বছরেরই কিন্তু হবে, যেহেতু 4 বছর। তাহলে দেখো 1, 2, 3, 4, এই 4টে বছরের যোগফল সবসময় কি হবে? এই 132-এর সাথে সমান হবে। তো কথাগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে, এক নিঃশ্বাসে খুব দ্রুত করছি। তো তোমরা কিন্তু খাতার দিকে একটু ভালোভাবে নজর দেবে। তো এই তিনটে সংখ্যা যখন আমি একসাথে যোগ করছি, 2x, 4x, 3x, 2x সমান কত লক্ষ টাকা পাচ্ছি? 132 লক্ষ টাকা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 2, 4, 6, 3, 9, 10, 11। তাহলে এখানে 11 হলো। তাহলে মোট এটা কত হলো? 11 লক্ষ। তাহলে 11 আর এখানে x, একটি সদিশ পদ, একটা x করতে কি হবে? একটা x করতে x হবে। x সমান কত হবে? 132। তাহলে এখানে 132টা আমরা লিখতেই পারি। তাহলে x সমান 132 আর এর সাথে 11টা x এর সাথে গুণে আছে, তাহলে এখানে নিচে লিখে দিই 11। অতএব x সমান কী হবে? 11, 11 কে 11, এখানে তাহলে 22 হয়ে গেল। 11 দুগুণে 22। তাহলে x এর মান কত হলো? অতএব একটু নিচেই লিখে দিচ্ছি। অতএব x সমান হয়ে গেল 12। তাহলে আমাদের কী বর্গ, তাহলে প্রথম বছরে আগে বের করে নিই। তাহলে প্রথম বছরে কত খরচ হয়েছিল? তাহলে আমরা এখানে প্রথম বছর ধরেছি 2x টাকা। তাহলে 2xের জায়গায় আমরা কি লিখব? তাহলে 2 গুণিত xের মান কত? xের মান এখানে দেখো xের মান বেরিয়েছে 12। ঠিক আছে, xের মান কত বেরিয়েছে? xের মান দেখো এখানে xের মান কিন্তু 12 বেরিয়েছে। তাহলে দেখো এখানে xের মানটা হচ্ছে এই যে 12। আচ্ছা আমি আরেকটু xের মানটা এই যে 12 রাউন্ড দিয়েছি। তাহলে এখানে 12 দুগুণে কত? 12 দুগুণে হচ্ছে 24 লক্ষ। তাহলে প্রথম বছরে খরচ হলো কত? প্রথম বছরে 24 লক্ষ। এরপর দ্বিতীয় বছরে খরচটা হচ্ছে 4x। আর 4x মানে কি? 4 গুণিত xের মান সেই 12ই আসবে। তাহলে 12, 4 বারং কত? 4 বারং 48। আমি এটা এখানেই টেনে আনছি, 48 লক্ষ। ঠিক আছে, 48 লাখ টাকা। এবারে তৃতীয় বছর 3x। তাহলে 3x মানে কি? 3 ইন্টু এক্সের মান এই যে 12, এই যে 12, তাহলে 12 লক্ষ সমান 12 3 কত? 36 লক্ষ টাকা। আর এখানে চতুর্থ বছর 2x টাকা। 2x মানে কি? 2 গুণিত এক্সের মান কত? 12। তাহলে 12 দুগুণে কত? 12 দুগুণে 24 লক্ষ টাকা। আর এখানে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই আনুপাতিক ধ্রুবকগুলোর মান কখনোই 0 হবে না। 0 হলে কিন্তু এই পুরো রাশিটি একটি জিরোতে পরিণত হয়ে যাবে। এবারে 4টে বছর, প্রথম বছর 24 লক্ষ, দ্বিতীয় বছর 48 লক্ষ, তৃতীয় বছর 36 লক্ষ, চতুর্থ বছর হচ্ছে কত? 24 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমাদের কি চেয়েছিল? পেয়েছিল দ্বিতীয় বছরে কত লক্ষ টাকা খরচ হয়েছে। অতএব যে উত্তরটা লিখবে, অতএব দ্বিতীয় বছরে খরচ হয়েছিল 4x টাকা সমান হচ্ছে 48 লক্ষ টাকা। এবারে কি বলেছে? প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছিল। তো প্রথম ও তৃতীয় বের করার জন্য প্রথমে প্রথমটা আর তৃতীয়টা যোগ করতে হবে। তাহলে এখানে প্রথমে কত খরচ হয়েছিল? 24 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে কত? 36 লক্ষ টাকা। তাহলে প্রথম যুক্ত তৃতীয় বছর, তাহলে আমি একমো যুক্ত 3 বছর খরচ আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু গুছিয়ে গাছিয়ে বেশ সুন্দর করে লিখবে। তাহলে প্রথম বছর এখানে 24 লক্ষ টাকা। তাহলে এখানে 24 লক্ষ যুক্ত এখানে তৃতীয় বছর হচ্ছে কত? এই যে এখানে তৃতীয় বছরে কত? এখানে 36 লক্ষ টাকা। তাহলে এখানে 36 লাখ
লক্ষ সমান 36, 6 4 10 শূন্য, হাতে রইল 1, 2 1 3 3 6, 60 লক্ষ। তাহলে প্রথম বছরে, তাহলে প্রথম ও তৃতীয় বছরে 60 লক্ষ। আর ছিল আর একটা কী ছিল বলো, আর একটা ছিল তোমার চতুর্থ বছরে, আর একটা কী ছিল, আর একটা ছিল হচ্ছে চতুর্থ বছরে। তাহলে চতুর্থ বছরে 24 লক্ষ টাকা। এবার তিনটির বছরে যদি একত্রে যোগ করো তাহলে কত পাবে, 132 পাবে দেখবে। ঠিক আছে, তো আমি তিনটে নয় 4টে বছর একসঙ্গে যোগ করবেন 132 লক্ষ। এই যে যেটা বলেছে 132 লক্ষ, 132 লক্ষই পাবে। যদি আমি যোগ করি দেখবে 4 6 4 10, 10 7 18, 18 আর 4 কত, 18 4 22, 22 2, হাতে রইল 2, 2 2 4, 4 3 7, 7 4 11, 11 2 12 13। দেখো এখানে 13 আছে। ঠিক আছে, এবার এই 13 অঙ্কটি কী বলেছে দেখো, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। কাকে কত টাকা দিলেন বলতে তিনি স্ত্রীকে কত দিলেন, পুত্রকে কত দিলেন আর কন্যাকে দিলেন। আর এই বাকি টাকা বলতে কি বোঝাচ্ছে, কারণ এই দুটি প্রথমটি থেকে দ্বিতীয়টি যখন বিয়োগ করে দেবো সেটাই হচ্ছে বাকি টাকা। আর এই বাকি টাকার এই অনুপাতগুলি কি হবে, বাকি টাকার এই অনুপাতে ভাগ করে দিয়েছে। তাহলে এই প্রত্যেকটি অনুপাতকে যদি একটি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দিই, গুণ করার পর এই তিনটিকে যদি আমরা একত্রে যোগ করি, এই যোগফলটা বাকি টাকার সাথে সমান হবে। আর এখানে এই যে অবসর গ্রহণ বলে কি, যখন রিটায়ারমেন্ট করেছিলেন, আর এখানে লাইব্রেরি বলতে এখানে গ্রন্থাগার। ঠিক আছে, গ্রন্থাগার বলতে এখানে লাইব্রেরির কথা বলা হয়েছে। তাহলে এখানে আমি একটু লিখে নিই। দেখো এই কথাটাই কিন্তু বইয়ের কথাটাই আমি একটু গুছিয়ে গাছিয়ে লিখেছি। তোমরা এগুলো যখনই পড়বে তখন নিজেরাই নিজেদের মতো করে লিখে নিতে পারবে। তাহলে বিনয়বাবু অবসর গ্রহণের সময় এককালীন টাকা পেলেন 1,96,150 টাকা এবং বিদ্যালয়ের গ্রন্থাগারে দাঁড় করলেন 20,000 টাকা। তোমরা লাইব্রেরি লিখবে না, এখানে গ্রন্থাগারটাই লিখবে। অতএব বাকি টাকা 1,96,150 বিয়োগ 20,000 সমান 1,76,150 টাকা। বিয়োগটা হলো বাকি টাকা। এরপর বাকি টাকাটা কী অনুপাতে ভাগ করেছে, 5 4 4। কাদের মধ্যে ভাগ করেছে, স্ত্রী পুত্র কন্যার মধ্যে। তাহলে মনে করি স্ত্রীকে দিয়েছেন 5x টাকা, তাহলে এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক 5x টাকা। তারপরে কি আছে, পুত্রকে দিয়েছে 4x টাকা, তাহলে পুত্রকে দিয়েছে 4x টাকা। আর শেষে কি আছে, কন্যা, তাহলে এই কন্যাকে দিয়েছে 4x টাকা। তো দেখো এই অনুপাত দেখেই বুঝতে পারছি যে আমরা এখানে পুত্রও যা পাবে এখানে কন্যাও সেম টাকাই পাবে। তো এখানে হয়ে গেছে। এবারে তিনটে টাকা যদি আমি একত্রে যোগ করে দিই, যোগটা কার সাথে সমান হবে, বাকি টাকার সাথে সমান হবে, কারণ এই বাকি টাকাটাই তো তিনজনের সঙ্গে ভাগ করে দিয়েছে, এই জন্যই সমান হচ্ছে। তো এবারে যদি আমরা এই তিনটে একত্রে যোগ করি তাহলে কি হবে, 5 4 আচ্ছা 4 4 8, 8 আর 5 কত, 8 2 10 3 13, তাহলে কত হচ্ছে 13 সমান হচ্ছে 13x। 13x সমান কত হবে, 13x সমান হবে 1,76,150, 1,76,150। এখানে কিন্তু আর টাকা লেখার কিন্তু দরকার নাই, এটা বা লিখতে হবে। ঠিক আছে, কারণ এখানে কি সমাধান হচ্ছে, আর এখানে সমান আছে, আর এখানেও সংখ্যা, এখানেও যখন সংখ্যা বা চল থাকে একত্রে থাকে তখন কিন্তু অবশ্যই বা চিহ্ন লিখতেই হবে। আর ইংরাজিতে লিখতে চাইলে তোমরা ও আর কথাটি লিখতে পারো, অর বা। ঠিক আছে, তো তোমরা বাই লিখবে, অর লেখার দরকার নাই। তা বা অনেক সময় ও মনে হবে বা 0 মনে হতে পারে। তাহলে বা এক্সের মান বের করতে হবে, এক্স সমান 1,76,150 ডিভাইডেড বাই 13। তাহলে এবারে 1,76,150কে 13 দিয়ে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটিটা যদি কাটাকাটিটা করো, আমি কাটাকাটিটা করে নিচ্ছি। কাটাকাটি করার পরে পাবে 13,550, 13,550। তো তোমরা করে দেখবে এটাই পাবে। তাহলে এক্সের মান কত বেরোলো, অতএব এক্স সমান 13,550 টাকা। তো আমাদের কি চেয়েছিল, হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দেবেন। তাহলে আমি এখানে স্ত্রীকে দেবেন 5x লিখেছি। তো 5x মানে কি, তাহলে স্ত্রী পাচ্ছে 5 ইন্টু এক্সের মান, এখানে এক্সের মান যেটা বের করেছি, এক্সের মান কত বের করেছি বলো, এক্সের মান এখানে আমি দেখো এখানে এক্স সমান 13,550, আমি রাউন্ড দিয়ে দিচ্ছি যেটা এক্সের মান, এই 13,550। তো এখানে 5x ইন্টু 13,550 যদি একসঙ্গে গুণ করো, একসাথে গুণ করে দেখবে পাবে 67,750 টাকা। তোমরা গুণটা করবে এটাই পাবে। এবারে পুত্রকে দিয়েছে কত, 4 ইন্টু এক্সের মান 13,550, তাহলে এখানে 13,550। তাহলে এটাও যদি একত্রে গুণ করো পাবে 54,200।
আর এখানে কন্যাকে দিবে সেই একই কথা 4 গুণিত 13,550, 13,550 সেই 54,200 টাকায় ফেরত আসবে, 54,200 টাকা। তো এইগুলিকে যদি একসঙ্গে যোগ করো দেখবে এই টাকাটি পাবে। তো আমি এখানে যোগটা করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, আর এখানে 50। তাহলে এখানে 50 করতে 50, 2 2 4, 4 আর 7 4 11, 11 1 হাতে রইল 1, 1 হাতে রইল 1, 1-এর হিসাবটা পরে থাক, 4 4 8, আর এখানেও ধরো 7-এর সঙ্গে 1 যোগ করলে 8, 8 হাতে 16, 16 6, হাতে রইল কত, হাতে রইল 1, 1-এর হিসাবটা পরে থাক। তাহলে এখানে 5 5 10, 10 6 16, 16-র সাথে যদি 1 যোগ করি 16 1 17, দেখো 1,76,150, 1,76,150 টাকা। তো এই যোগটা তোমরা আবার করে দিও না, ঠিক আছে? এটা আমি উত্তর মেলানোর জন্যই করে দিয়েছি, তবে এই যোগটা কিন্তু একদমই করবে না। আর এগুলো কিন্তু অতএব দিয়ে এই যে কথাগুলো এগুলো কিন্তু এরকম নিচে লিখতে হবে অতএব দিয়ে। এবার এই 14 অঙ্কটি কী বলেছে দেখো, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে কী হবে, প্রথমে আমিনুর চাচার মোট জমি হচ্ছে 35 কাঠা। এই 35 কাঠা কেমনভাবে চাষ করেছেন, 4:3, অর্থাৎ এখানে 4 কাঠা 3 কাঠা নয়। কখন 4 3 কাঠা হবে, যখন এর সাথে একটি আনুপাতিক ধ্রুবক গুণ করে দেবো। তাহলে এই 4:3 অনুপাতে বেগুন ও পটল, তাহলে প্রথমে করেছেন কি 4 হচ্ছে বেগুন আর 3 হচ্ছে পটল। তো এই হিসাবে এই অনুপাতের হিসাবে তিনি কত কাঠা বেগুন চাষ করেছে আর কত কাঠা পটল চাষ করেছে সেটা প্রথমে আমরা বের করে নেব, তারপরে এই অংশটি সলভ করতে থাকবো। তো দেখো এর জন্য আমি লিখেছি যে মনে করি আমিনুর চাচা বেগুন লাগিয়েছেন 4x কাঠা। তাহলে বেগুন লাগিয়েছেন 4x কাঠা, এটি হচ্ছে বেগুন, এটি হচ্ছে বেগুন 4x কাঠা। কারণ যখন একটি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি তখন আর অনুপাত থাকছে না, একদম সরাসরি কাঠায় চলে আসছে। আর এটা হচ্ছে পটল, আর এটা হচ্ছে পটল, অতএব পটল লাগিয়েছেন 3x টাকা। তাহলে পটল লাগিয়েছেন 3x কাঠা। আর এখানে x ≠ = 0 অবশ্যই লিখতে হবে, কারণ x এর মান 0 হয়ে গেলে এইটি পুরোটি একটি 0 হয়ে যাবে, 0 কাঠা হয়ে যাবে। তাহলে যেহেতু 4 কাঠা হচ্ছে বেগুন আর পটল হচ্ছে 4x কাঠা যদি বেগুন আর 3x কাঠা যদি হচ্ছে পটল হয়, তাহলে এই দুটি কাঠা যদি একত্রে যোগ করি তাহলে এটা 35 কাঠার সাথে সমান হবে। কারণ এটিতে বেগুন আর পটল মিলেই তো 35 কাঠা। তার জন্য শর্তানুসারে 4x + 3x সমান হচ্ছে 35, বা 4x আর 3x একত্রে যোগ করলে কত হবে 7x। তাহলে 7x সমান কত হবে, 7x সমান হচ্ছে 35। তাহলে বা x সমান 35, আর এখানে 7 x এর সাথে 7 গুণে, তার মানে নিচে যাবে 7। তাহলে 7-এর সাথে 35, 7 5 35, অতএব আচ্ছা এটা নিচে লিখতে হতো, জায়গা শর্ট থাকার কারণে এভাবে লিখছি। অতএব x সমান কত, x সমান হচ্ছে 5। তাহলে x এর মান কত বেরিয়েছে 5, ঠিক আছে। তাহলে এখানে আমিনুর চাচা বেগুন লাগিয়েছেন কত কাঠা, আমিনুর চাচা দেখো প্রথমে লিখেছি বেগুন লাগিয়েছেন 4x টাকা, 4x কাঠা। তাহলে আমরা এখানে 4 করতে 4, আর x এর মান কত, আমরা x এর মানটা এখানে 5 লিখেছি, তাহলে গুণিত এখানে আমরা 5 লিখব। তাহলে কত হচ্ছে 5 4 হচ্ছে 20 কাঠা। আর এখানে কি পটল লাগিয়েছেন 3x কাঠা। তাহলে 3x কাঠা মানে কি 3 গুণিত x এর মান কত, x এর মান এখানে 5, তাহলে এখানে 5 করে দিই। তাহলে 5 3 কত, 5 3 15 কাঠা। তাহলে আমরা বেগুন লাগিয়েছেন কত পেরেছি 20 কাঠা, আর পটল লাগিয়েছে কত 15 কাঠা। তাহলে 15 আর 20 35 কাঠা। তাহলে এখানেও 35 কাঠা মিলে গেছে। এবারে কি বলেছে দেখো, এবারে পড়ব প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ। তাহলে এক কাঠায় বেগুন থেকে কত লাভ হচ্ছে, হচ্ছে এই যে প্রতি কাঠায় বলতে এক কাঠায়, তাহলে এক কাঠায় বেগুন থেকে লাভ হচ্ছে 150 টাকা। আর আমাদের বেগুন কত লাগিয়েছে, বেগুন লাগিয়েছে 20 কাঠা। তাহলে কত লাভ বের করব, তারপরে যে এক কাঠায় মানে প্রতি কাঠা মানে এক কাঠা, তাহলে এক কাঠায় পটল থেকে লাভ কত 125 টাকা। আর আমাদের পটল লাগিয়েছে কত 15 কাঠা, তাহলে 15 কাঠা পটল থেকে কত লাভ বের করব, যত টাকা লাভ হবে সেই দুটো লাভের অনুপাতটা করে দিলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তাহলে এখানে লিখেছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হলে, এইটা আর কি এই কথাটাই, প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হলে 20 কাঠায়, তাহলে আমাদের মোট কত এখানে 20 কাঠা। তাহলে 20 কাঠায় লাভ হবে 150 গুণিত 200 সমান কত, 150 গুণিত 200 সমান 150 গুণিত 20, মানে 20 কাঠা লাগিয়েছে তার জন্য 20 সমান কত হলো 3000 টাকা। তো কেন 3000 হচ্ছে, আমরা যদি এটা একটু ঐকিক নিয়মে দেখি, তাহলে প্রতি কাঠা বলতে কি, প্রতি কাঠা বলতে এক কাঠা। তাহলে এক কাঠায় বেগুন থেকে লাভ হচ্ছে 150, লাভ কি এক কাঠায় বেগুন থেকে লাভ 1
কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হলে, হলের জায়গাটা হয় ধরো, এখানে হয় স্টপ করো। এরপর এক কাঠায় থেকে যদি 150 টাকা লাভ হয় তাহলে লাগিয়েছে কত 20 কাঠা, তাহলে আমরা এখানে লিখবো 20। তাহলে 20 কাঠায় বেগুন থেকে লাভ কত বেশি হবে, বেশি হলে গুণ, তাহলে এখানে 150 গুণিত এখানে 20, তা সেইটি করা হয়েছে 150 গুণিত 20 সমান 3000। তার জন্য এটা করার আর দরকার নাই, তুমি এক লাইনে লিখবে, সময়টাও কম লাগবে আর জায়গাটাও কম লাগবে। আবার প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ হলে, এই যে প্রতি কাঠায় 125 টাকা লাভ হলে ওই যে 15 কাঠায় কত লাভ হবে, 15 কাঠায় 125 গুণিত 15, 125 গুণিত 15 কত হবে 1875 টাকা। এরপর কি বলেছে, তারপরে যে ওই যে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি, তাহলে এই দুটি লাভ তো হয়েছে, তাই এই লাভটা কি করতে হবে, অনুপাতে করতে হবে। তো কি করে অনুপাত করতে হবে, প্রথমে কি আছে, প্রথমে বেগুনের চাষ তারপরে পটল চাষ, তাহলে আমরা বেগুন ও পটল চাষের লাভের অনুপাত বলে লিখে দিই। অতএব বেগুন ও পটল চাষের লাভের অনুপাত। তো প্রথমে কি বেগুন হয়েছে 3000 টাকা, তাহলে প্রথমে এই 3000 লিখতে হবে অনুপাত, তারপরে পটল কত 1875, এখানে আমরা 1875 লিখতে পারি। এরপর অনুপাত মানে কি, অনুপাত মানে দুটিকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। তো এককের অঙ্ক কত আছে বলো, এককের অঙ্ক আছে 0, আর এখানে এককের অঙ্ক কত আছে, এখানে আছে 5। তাহলে 0 আর 5 দিয়ে থাকলে কি দিয়ে যাবে, অবশ্যই 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে কাটলে কি হবে, 5 ছক 30, আর এখানে 2 শূন্য কত 2 শূন্য, অনুপাত 5 দিয়ে কাটলে 5 3 15 মানে 37 থাকছে, 5 7 35 মানে 25, 5 5 25, এরকম করে তোমরা মুখে মুখে দেখবে অনেকটাই করতে পারবে। আবার 5 দিয়ে কাটলে দেখো 0 আর 5 মানে 5 দিয়ে যাবে, 5 12 7, এখানে 0, অনুপাত 5 দিয়ে 5 7 হচ্ছে 35, 5 5 25, 120 আর 120 75, এটাকে কি দিয়ে যাবে, এটা যেহেতু 0 আর 5 আছে মানে আবার 5 দিয়ে যাবে। তো 5 দিয়ে কাটলে 5 2 10, 5 4 20, 24 হচ্ছে, তাহলে 24 অনুপাত 5 দিয়ে কাটলে 5 15 হচ্ছে কত 75। আবার দেখো 24 আর 15 আছে, এটিকে আবার কিন্তু 3 দিয়ে যাবে, 3 হাতে 24 আর 3 5 কত 3 5 15। তাহলে আমাদের এখানে বেগুন ও পটল চাষের অনুপাত কত, বেগুন ও পটল চাষের অনুপাত 8:3। আচ্ছা, অঙ্কগুলি হয়ে গেল। এবার অনুপাতের অঙ্কগুলি দেখতে চাইলে তোমরা অবশ্যই দেখবে, এখানে একটি ভিডিও আসবে, এই ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ।